সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কূটনৈতিক বিশ্লেষক রাহিদ এজাজ আমাদের আজকের অতিথি। রাহিদ, শুনবো আপনার কাছে কি হচ্ছে, কোথায় কি ঘটছে। জি, ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা কাল, দেশে ফিরলেন ডাক্তার জুবাইদা রহমান। মানবজমিন আবেগপ্লুত জুবাইদা অপেক্ষায় তারেক, এখনও হদিস নেই লুট হওয়া 1340 অস্ত্রের। আমার দেশ, পানির দামে ফ্ল্যাট আমলা বিচারকদের, বিলম্বিত হতে পারে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া। কালের কণ্ঠ, ডিসি রাইট রিটার্নিং কর্মকর্তা, খালেদা জিয়াকে কাল লন্ডন নেওয়া হতে পারে। কালবেলা আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে শিগগির আলোচনা যায় মিত্ররা। চিকিৎসকদের অনুমতি পেলে কাল লন্ডন যাবেন খালেদা জিয়া। দেশ রূপান্তর রবিবার লন্ডনে নেওয়ার আশা, এককভাবে প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ সমমনা জোট নেতারা। খবরের কাগজ, ঝুঁকিমুক্ত নন খালেদা জিয়া, লন্ডন নেওয়া হতে পারে কাল, পুরনো বৈশিষ্ট্যই থেকে যাচ্ছে পুলিশ বাহিনীতে। সংগ্রাম, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই, শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে। আলোকিত বাংলাদেশ, জার্মান এয়ার অ্যাম্বুলেন্স আসছে, যাত্রা কাল। ফেসিবাদীরা বিদায় নিয়েছে, ফেসিবাদ এখনও আছে। করতোয়া, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছালো, নির্বাচনে প্রস্তুত 42,000 ভোট কেন্দ্র, ঝুঁকিপূর্ণ 8,000-এর বেশি। কিছু নির্বাচনের খবর, আর বেশিরভাগ খবরই হচ্ছে বেগম খালেদা জিয়া ঘুরে ফিরে বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারটাতে কোনো কাগজ লিখেছে যে কাল যাওয়া হবে, আবার আমার দেশ লিখেছে যেটা বিলম্বিত হতে পারে। এটা আলোচনাটা এভাবেই শুরু করে আপনার নিশ্চয় মনে আছে, গতকাল সারাদিন এবং প্রায় কোনো কাগজ আজকে চলে যাবে এমন একটা কথা ছিল, এবং তাতে নতুন করে ডাইমেনশনটা শুরু হয় তেনার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী, তিনি আসাতে। সেটি বিলম্বিত তো হলোই, এবং এখন মোটামুটি দেখা যাচ্ছে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সের আসার কথা ছিল, কাতার আমিরকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল, সেটিতে সাড়া দিয়ে তারা প্রস্তুতি নিচ্ছিলেন। পরে দেখা গেল খালেদা জিয়া এবছরের শুরুতে যে এয়ার অ্যাম্বুলেন্সের আপনার সেবা নিয়ে গিয়েছিলেন, সেটার চাইতে ওনার শারীরিক অবস্থা অনেক খারাপ, এবং খারাপ বললেই মানে স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে। তো এই অবস্থায় এই যে এয়ার অ্যাম্বুলেন্স তারা দিবে ভেবেছিল, সেটি আসলে সম্ভব হয়নি, কারণ সেটা মেনটেনেন্সে কিছু ইস্যু আছে। তো সঙ্গে সঙ্গে তারা দেরি করেনি, কাতার সরকারের পক্ষ থেকে তখন জার্মান একটা প্রাইভেট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করা হয়েছিল, যারা মূলত এই ধরনের লজিস্টিক্যাল সাপোর্টগুলো দেয়। তো সর্বশেষ আমি যেটা জেনেছি, এবং আমাদের অনলাইনে কাগজে হয়তো সেই খবরে ছাপা হবে, সেটি জর্জিয়ার তিবলিসি থেকে আসার কথা, এবং আমার তো কাছে হিসাব অনুযায়ী 9 তারিখ বিকালবেলা এসে পৌঁছানোর কথা। যদি 8 তারিখ আসার কথা ছিল, সর্বশেষ আমার কাছে যে খবর সেটা হচ্ছে 9 তারিখ বিকেলে আসবে। এবং আপনি যে আমার দেশের রেফারেন্স দিলেন, আরও একাধিক কাগজ ওই বিলম্বিত কথাটা বলেছে, কাজেই কাল যাবে বলে যে খবরগুলো হচ্ছে রোববার, অর্থাৎ আমরা যদি বলি বিএনপির পক্ষ থেকে দিনের শুরুতে বলা হয়েছিল, সেটা বোধহয় হচ্ছে না। এর পাশাপাশি আমরা তো একদিকে এয়ার অ্যাম্বুলেন্সের কথা বলছি, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা। আজকেও তার কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, এন্ডোস্কোপি হয়েছে। তো এমন অবস্থায় শুধু এয়ার অ্যাম্বুলেন্স এলেই যে তাকে উঠিয়ে দেওয়া সম্ভব, এটা কিন্তু না। উনি এখন যে অবস্থায় আছেন, তো তার স্বাস্থ্যের বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি এয়ার অ্যাম্বুলেন্সে চড়ার মতো করে শারীরিকভাবে সক্ষম কিনা, তার ভিত্তিতে আসলে তার লন্ডন যাওয়াটা এখন নির্ভর করছে, এবং আমার মনে হয় সেটি বোধহয় মঙ্গল বুধবারের আগে সম্ভব নাও হতে পারে, এবং আলটিমেটলি সেটি ডিলে হচ্ছে। এই বিষয়টা আমার কাছে এরকমই মনে হচ্ছে এখন পর্যন্ত। টেকনিক্যাল কারণ তো বললাম, এয়ার অ্যাম্বুলেন্সে সেটা জোগাড় করা হয়ে গেছে, জার্মান প্রতিষ্ঠানটাই জর্জিয়া থেকে সেটা ফ্লাই করবে ঢাকায়। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স জোগাড় হয়েছে স্বাস্থ্যগত কারণে, মূলত ওনার শারীরিক অবস্থার কারণে। কারণ আপনি বুঝি যে এই ধরনের রোগীকে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করতে হলে সেই রকম শারীরিক সক্ষমতা বা সামর্থ্য তার দরকার হয়। কারণ ঢাকা লন্ডনের, আমরা যদি ভুল না করি, 12 ঘন্টার মতো ট্রাভেল টাইম। এই ট্রাভেল টাইমের ধকল তো ওনাকে সইতে হবে, তো তার জন্য মূলত বিষয়টা ঝুলে আছে বলে মনে করি।
এর সঙ্গে যুক্ত আছে তারেক রহমানের দেশে ফেরা। তারেক রহমানের দেশে ফেরার, কিন্তু যেহেতু তারেক রহমানের স্ত্রী দেশে ফিরেছেন এবং তিনি তার স্ত্রীকে পাঠিয়েছেন তার অসুস্থ মাকে নিয়ে যেতে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় গত 2-4 দিন আগেও যেটা বড় ইস্যু ছিল তারেক রহমানের দেশে আসা না আসা এবং ফেসবুকে তার স্ট্যাটাস দেওয়া যে তিনি কেন আসতে পারছেন না, তো ইস্যুটা বোধহয় এখন সেই জায়গা থেকে সরে মোরলেস খালেদা জিয়ার সুস্থতার দিকেই বেশি নিবদ্ধ সেটা। এবং গত 5-6 দিন ধরেই কিন্তু আমরা যদি দেখি কাগজের মূল শিরোনাম উপশিরোনাম কিন্তু ঘুরে ফিরে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া, সেটাই বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আর পাশাপাশি আপনি যেটা বলছিলেন রাজনীতির কথা, যদি আপনি উল্লেখ করতে চান, রাজনীতি নির্বাচন কোনো কোনো কাগজে সেটিও শিরোনাম হয়েছে, যেটা আমরা অনুষ্ঠানের আগে বলছিলাম যে বিএনপি 237টা আসনে প্রথমে মনোনয়ন ঘোষণা করেছিল, কাল শরিকদের জন্য খুব সম্ভবত 28টা রেখে বাকিগুলো ঘোষণা করে দিয়েছে। এবং এতে করে একটা জিনিস পরিষ্কার হলো, যেটা রাজনৈতিক পরিমণ্ডলে আলোচনা ছিল 2-3 সপ্তাহ 4 সপ্তাহ ধরে, যে এনসিপির সাথেই যতই মত পার্থক্য বৈরিতা থাকুক, কারণ ইলেকশনের জোট মেরুকরণ এটা তো একটা ইস্যু। তো কাল অর্থাৎ বৃহস্পতিবার বিএনপি আনুষ্ঠানিকভাবে আসনগুলো ঘোষণা করে দেওয়াতে পরিষ্কার হয়ে গেছে যে এনসিপির সাথে বোধহয় আপাতত কোনো আর রাজনৈতিক ঐক্য বা জোট হচ্ছে না, কিন্তু অন্যান্য শরিক দল যাদের সাথে দীর্ঘদিন ধরে কথা হচ্ছে তাদের জন্য বোধহয় সেটা। এখন যেটা আলোচনা হচ্ছে আমি শুনেছি যে ব্যক্তি পর্যায়ে। জি, ব্যক্তি পর্যায়ে আমি তো বলছি, ধরুন মাহমুদুর রহমান মান্না কিংবা জোনায়েদ সাকি এরকম ব্যক্তি ধরে ধরে, এবং ঘুরে ফিরে যদি আমরা এটাও দেখি, আপনি যে ব্যক্তি পরিসরে আলোচনা বা তাদের এক ধরনের ঐক্য বা মেরুকরণ হবে, এবং ঘুরে ফিরে ওনারা কিন্তু মূলত এক ব্যক্তি কেন্দ্রিক দল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং এটা অস্বীকার করলে তাহলে আমরা বাস্তবতাকে অগ্রাহ্য করবো, আমি এভাবেই দেখি। তো তাদের সঙ্গে আলোচনা দেন দরবার এগুলো চলছে। আবার 1-2টা খবরে দেখেছি এভাবে ঘোষণা করায় কেউ কেউ যারা বিএনপির সাথে বেশ কিছুদিন ধরে যুক্ত আছেন তাদের মধ্যে ক্ষোভ বা উষ্মারও বহিঃপ্রকাশ আমরা ঘটতে দেখেছি। তো ইলেকশনের দিনক্ষণ যত ঘনিয়ে আসবে আমরা ধারণা করি এই ধরনের নানান কিছু ঘটতেই থাকবে। এবং বোধহয় কাল বৃহস্পতিবার প্রেস কনফারেন্সে মির্জা ফখরুল সাহেবকে প্রশ্ন করা হয়েছিল যেটা কোনো ফার্দার আর পরিবর্তন হবে কিনা, তিনি তো বলে দিলেন যে না, কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এখন দেখা যাক বাকিদের সাথে যে শূন্য আসনগুলো আছে এখানে মেরুকরণ কি হয়। আবার অন্যদিকে আমরা দেখছি এনসিপি, রাষ্ট্র সংস্কার, এবি পার্টি সহ আপনার আপ বাংলাদেশ এরকম কিছু ফোরামকে নিয়ে 5 দলে একটা তারা মোর্চা করেছে। আবার জামাতে ইসলামী 8টি ইসলামী দলের একটা নতুন মোর্চা জোট ঘোষণা করেছে, যেটা শুক্রবার চট্টগ্রামের লালদিঘির ময়দানে বড় একটা সমাবেশে করলো। তো মোর অরলেস এখন দেখা যাচ্ছে যদি আমরা রাজনৈতিক মেরুকরণ দেখি, বিএনপি একদিকে আছে মানে প্রধান শক্তি হিসেবে, তার সঙ্গে ব্যক্তি পর্যায়ে আপনি যেটা বলছেন দলগুলো মূলত ব্যক্তিকেন্দ্রিক, তাদের নিয়ে এক ধরনের জোট বা মেরুকরণ। জামাত 8টি ইসলামী দলকে নিয়ে একটি, আর এনসিপি 5 দলের মোর্চা। তো এটা আছে। এর বাইরে আজকে যদি এটা আজকে না কয়েকদিন ধরে কথা হলো, আজকে একটু স্পষ্ট হয়েছে বোধহয় যে জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া। এটা কি মনে হয় কি? এটা মনে হয় এখন জাতীয় পার্টি নির্বাচনের অংশ না নেবে বলা হচ্ছে। এখন কথা হচ্ছে এখন কোন জাতীয় পার্টি সেটি নিশ্চয় মানে যাদের মানে রেজিস্ট্রেশন আছে সবার তো রেজিস্ট্রেশন নাই, তো সেটা একটা বিরাট প্রশ্ন। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে এবং সেই জাতীয় পার্টি কি জিএম কায়েদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, যেহেতু ওনার হাতেই আছে, তাহলে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আরেকটি জাতীয় পার্টি আছে। জাতীয় পার্টি হিসেবে হয় না, হয়তো ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, তাহলে দাঁড়াতে পারে। আবার ধরেন সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টির এক সময়ের নেতা আনোয়ার হোসেন মঞ্জু, তিনি নির্বাচন করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। তাহলে জিনিসটা খুব ইন্টারেস্টিং যে জাতীয় পার্টি আপনি যেটা বলছেন নিবন্ধন যাদের আছে, যাদের কাছে নেতৃত্ব আছে তারা যাবে নাকি অন্যরা যাবে। আবার কোথাও কোথাও দিনের প্রথম ভাগে যখন এই খবর এলো যে জাতীয় পার্টি নির্বাচন করবে, তখন আবার কেউ কেউ ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিচ্ছেন তারা যেন কোনো অন্য দলের প্রক্সি হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেন। তো মোরলেস আপনি যেটা বলছিলেন আলোচনার শুরুতেই, খালেদা জিয়ার অসুস্থতার মাত্রা এবং তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া, এর বাইরে আমরা যে বিষয়গুলো বলছি যে বিএনপির নমিনেশনের তালিকা ঘোষণা করা এবং রাজনৈতিক দলের মেনুকরণ,
এগুলো নিয়ে মোরলেস কথাবার্তাগুলো আজকের কাগজগুলোতে আছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে কিন্তু বহির্বিশ্বের ওটা আগ্রহ আছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত বা চীন। জি, ইউরোপ বলুন, ইউরোপের আছে, পাকিস্তানের আছে, তারাও কিন্তু লক্ষ্য করছে, খুব লক্ষ্য করছে। আপনি যদি বলেন বাইরের আগ্রহ যেমন আছে, পাশের দেশ ভারতের তো বিশেষ বিশেষ আছে, এবং বিশেষ থাকার কারণটা হচ্ছে গত 24 আগস্টের আগে তাদের যে ডিনামিক্সটা ছিল, রিলেশনশিপ সরকার টু সরকার, সেটি কেটে গেছে একেবারেই। তো তাদের একটা বিশেষ কৌতূহল, আগ্রহ, মনোযোগ তো আছেই। আর তাদেরটা একরকম, আবার অন্যদিকে তাদের সাথে যেমন বৈরিতা, কিন্তু সেই ক্ষেত্রে যদি বলে, আপনি চীনের কথা বলেছেন, আমি মনে করি গত 15 মাসে বাংলাদেশের বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট হয়েছে চীনের, এবং সেই এঙ্গেজমেন্ট কিন্তু সরকারের পরিসরে থেমে থাকেনি, সেটি সবগুলো রাজনৈতিক দলের সঙ্গেই হয়েছে। আমরা অক্টোবর নভেম্বর অনওয়ার্ডস গত বছর থেকে গত নভেম্বর পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশের হেন কোনো রাজনৈতিক দল নেই যাদের প্রতিনিধি দল চীন সফর করেনি। তার মানে তারা সরকারের সঙ্গে যুক্ত আছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত আছে। আবার তারা এখানে যখন খালেদা জিয়া অসুস্থ, তখন কিন্তু বিদেশ থেকে যে চিকিৎসক দল আসে সেটিও কিন্তু চীনের পাঠানো, ব্যবসা বাণিজ্যের জায়গায় এগিয়ে আছে। তো সব মিলিয়ে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের দিনক্ষণের কথা বলা হচ্ছে, সেই নির্বাচনের পর যে সরকার আসবে আমি মনে করি সবচেয়ে এগিয়ে থাকবে চীন, কারণ তার একটা ধারাবাহিকতা থাকবে। অন্যদিকে ধরুন আমেরিকার মতোই আছে, তার কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কোনো রকম দূরত্ব বলেন, মতপার্থক্য বলেন, সেটি নিয়ে বরং তারা এঙ্গেজ আছে। ইউরোপের সাথেও তাই। এর পাশাপাশি যদি আমরা দেখি তুরস্কেরও কিন্তু বাংলাদেশের সাথে ঘনিষ্ঠতা, এঙ্গেজমেন্ট এগুলো গত 15 মাসে বেড়েছে। আর এর পাশাপাশি যদি বলেন যে পরিবর্তিত পরিস্থিতিতে আপনার বাংলাদেশে যে ইসলামপন্থী দলগুলোর সক্রিয় উপস্থিতি, সরব উপস্থিতি, এক ধরনের জাগরণ বলি, সেইখানে অপরাপর আরও কিছু মুসলিম দেশ, সেটি আলজেরিয়া বলুন, মিশর বলুন, এরকম নানান জনেরও যুক্ততা আমরা দেখতে পাই। তো সব মিলিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহ, কৌতূহল যে আছে, তার প্রতিফলন আমরা দেখি যে এখানকার বিদেশি মিশনগুলো খুব বেশি ইদানিংকালে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তারা মিটিং করছেন। তো এটাতেই বোঝা যায় যে বাংলাদেশের আগামী রাজনৈতিক যাত্রাপথটা কোন দিকে হবে, তাদের একটা আগ্রহ, কৌতূহলের জায়গা আছে। কারণ আমরা যে গণতান্ত্রিক উত্তরণের কথা বলছি, এটা যেমন ইতিবাচকভাবে দেখি, পাশাপাশি নেতিবাচক একটা দিক হচ্ছে গত 15-16 মাসে কিন্তু আমি ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, এখানে ইনভেস্টমেন্টটা খুব আশানুরূপ কিছু না। কারণ এক ধরনের ট্রানজিশনের মধ্যে এটা সবখানেই ঘটে, অতীতেও ঘটেছে, ট্রানজিশনের মধ্যেই কিন্তু সাংঘাতিক রকমের এঙ্গেজমেন্ট হয় না, অন্তত ওয়েস্টার্ন বা অন্যরা যেটা করে। তো সে জায়গায় তাদের একটা বোঝার আছে যে সামনের দিনগুলো কোন দিকে যাচ্ছে। তো তাদের কাছে সে সিগন্যাল নিয়ে হয়তো তাদের দেশের ব্যবসা, বিনিয়োগ, বাণিজ্য এগুলোর একটা গুণগত, মাত্রাগত পরিবর্তন হবে বলেই তারা এখানে গ্রাউন্ড রিয়েলিটিটা বুঝতে চান। এবং এখানে প্রাসঙ্গিকভাবে আমার মনে হয় বলা যেতে পারে, সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন, এবং এই ভুটানের প্রধানমন্ত্রী আসাটা যতটা না বাংলাদেশের দিকের আগ্রহ, তার চেয়ে বেশি কিন্তু তার কৌতূহল ছিল। আবার আমি যদি বলি ভুটানের সাথে ভারতের যে সাযুজ্য আছে এবং ভারতের প্রভাবও বলা হয়, তো ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসে এবং পলিটিক্যাল পার্টির সাথে এঙ্গেজমেন্টটা কিন্তু ছোট করে দেখার সুযোগ নেই। তিনি এখানে এসে হয়তো গ্রাউন্ড রিয়েলিটি বোঝার চেষ্টা করেছেন যে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক যাত্রাটা, অভিযাত্রাটা কীভাবে হয়, গণতান্ত্রিক উত্তরণটা কীভাবে হয়। তো মোটা দাগে এই কৌতূহল, আগ্রহগুলো আছে, এবং সেই ক্ষেত্রে গত কয়েকদিন বিএনপি চেয়ারপারসন অসুস্থতা, এটাতে ঘিরে এক ধরনের কি বলবো অনিশ্চয়তা নির্বাচনকে তৈরি করেছে কিনা এমন প্রশ্নও কিন্তু দোলাচল আছে। এগুলো একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আপনার কি মনে হয় নির্বাচন কি অনিশ্চিত? নির্বাচন অনিশ্চিত হওয়ার মতো আমি এখনো পর্যন্ত কারণ দেখি না। এবং শুরুতেই যেটা বলছি যে বিএনপি যখন বৃহস্পতিবার তার বাকি মনোনয়নগুলো ঘোষণা করেছে, তাতে বোঝা যাচ্ছে তাদের যে প্রস্তুতিটা ছিল বা প্রস্তুতিটা আছে সেটার একটা বহিঃপ্রকাশ। কারণ এইটা যতটা জেনেছি আরও কয়েকদিন পরে হওয়ার কথা ছিল। তো খুব স্বাভাবিক সঙ্গত কারণেই বোঝা যাচ্ছে যে তারা তাদের হোমওয়ার্কগুলো করেছে, অন্যরা যেমন করেছে। এখন তার ন্যারেটিভটা, বয়ানটা সে ঠিক করেছে কিনা। 300 আসনে তো 300 রকম, 300 এমপি 300 রকম চাহিদা থাকে, এক একটা কনস্টিটিউয়েন্সির এক একটা ডিনামিক্স থাকে।
তার বাইরে আমি মনে করি যে নির্বাচনী একটা ইশতেহার থাকে, ইস্যু থাকে, এজেন্ডা থাকে, সেটি নিয়মিত তারা হয়তো প্রস্তুতি শুরু করেছে, যেটা আমরা জামাতে ইসলামী দেখি তারা বেশ আটঘাট বেঁধে অনেক আগে থেকে তৈরি। গতকাল বোধহয় বিএনপি তার একটা নির্বাচনী অফিস গুলশানে নতুন করে চালু করেছে। তো তা থেকে বোঝা যায়, আপনি যে অনিশ্চয়তার কথা বললেন, আমি রাজনৈতিক দলগুলোর অন্তত বড় দুই দলকে যেটা দেখি, তাতে আমার কাছে মনে হয় না যে তাদের প্রস্তুতির কোনো ঘাটতি বা প্রস্তুতিতে তারা পিছিয়ে আছেন। সরকারের তরফেও কিন্তু সরকারও কিন্তু খুব ব্যর্থহীনভাবে বলছে। দুদিন আগে বোধহয় এনডিসিতে একটা বক্তৃতায়, আমি যদি ভুল না করি, প্রধান উপদেষ্টাও সেটা বলছিলেন, এবং তিনি তো বারবার বলেছেন এটা একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন করার এবং একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন করার প্রত্যয় তারা বারবার বলছেন। তো এখন বাকিটা, একদিকে সরকার যেমন বলছে, রাজনৈতিক দলগুলো কিন্তু বড় স্টেক হোল্ডার, নির্বাচন হওয়া, সুষ্ঠু হওয়া এবং শান্তিপূর্ণভাবে হওয়া। তো এই যেহেতু বাংলাদেশের হিস্ট্রিতে খালেদা জিয়ার যে ভূমিকা, উনি প্রধানমন্ত্রী ছিলেন, তো সব মিলিয়ে, এবং ওনার ছেলে দেশে নেই, স্বাভাবিকভাবে অসুস্থতা এক ধরনের শঙ্কা, অনিশ্চয়তা তৈরি করে, সেই ধরনের বিষয়টা আছে। কিন্তু এটা নির্বাচনকে অনিশ্চিত করে ফেলেছে, ছায়া ফেলেছে, ব্যাপারটা ওরকম না। এবং বৃহস্পতিবার যেটা বারবার বলছি, বিএনপির নমিনেশনের বাকি তালিকাগুলো ঘোষণা করে দেওয়াতে এটা স্পষ্ট যে তারাও তাদের মতো করে নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে। এখন দেখা যাক নির্বাচনের তফসিল, যেটা এই চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ঘোষণা হওয়ার কথা, সেটার পরে বাকি চিত্রগুলো আরেকটু পরিষ্কার হয়ে যাবে। নির্বাচন কমিশন তো বলছে তারা যথারীতি ওই সময়টাতেই করবে, ওই সময়টাই করবে। আপনি প্রোগ্রাম শুরুর আগে, অনুষ্ঠান শুরুর আগে আমরা এটা বলছিলাম যে তাদের যে পূর্ব পরিকল্পনা দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করার, সেই অনুযায়ী তারা সেটা এগিয়ে নেবেন। নির্বাচন ছাড়া এখন নির্বাচন পেছানো, আমি জানি না নির্বাচন ছাড়া কি কোনো বিকল্প আছে? কোনো তো বিকল্প আছে বলে আমি অন্তত মনে করি। আপনি যেমন দেখেন না, আমিও কিন্তু কোনো বিকল্প দেখি না। কারণ সংস্কার করার কথা ছিল, সংস্কারের কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, সুপারিশগুলো দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় এই ফেব্রুয়ারিতে নির্বাচন, তার আগে কোথাও কোথাও কিছু সংস্কার হয়তো হবে। কিন্তু এর পাশাপাশি অন্য একটা দিক ছিল বিচার করা। জুলাই আগস্টের অভ্যুত্থানে যে মানববিরোধী অপরাধ, সেখানে একটি মামলার রায় হয়েছে, শেখ হাসিনা সহ একাধিক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়েছে, এবং সেটি চলমান ইস্যু। তো এর বাইরে দুটা ইস্যু তো বলে ফেললাম, থার্ড ইস্যু এবং মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে ইলেকশন। তো এর বাইরে তো এই সরকারের জন্য এবং জাতির সামনে এই মুহূর্তে কোনো বিকল্প নেই, আমি অন্তত দেখছি না। নির্বাচন তো হতেই হবে। যাই হোক, বিদেশি পর্যবেক্ষকদের ব্যাপারে কি এবার নতুন কোনো সিদ্ধান্ত হতে যাচ্ছে? ওইটা নিয়ে একটু কথাবার্তা চলছে, যে নতুন করে সিদ্ধান্ত নেওয়া। আমি যতটা জানি, গত সপ্তাহে বোধহয় আলাপ হচ্ছিল যে আমি জানি যে ইউরোপিয়ান ইউনিয়ন যখন কোথাও নির্বাচনী পর্যবেক্ষক পাঠায়, তারই একটা দীর্ঘ সময়ের জন্য পাঠায়। তো সেটি বলবৎ আছে। এখন বোধহয় এরকম একটা চিন্তা হচ্ছে, না, সময়ের কলেবরটা কমিয়ে দেওয়া। যেমন আমরা জানি 2014-তে আসেনি, 18-তে এসেছিল, 24-এ সেভাবে ছিল না। তো ইউরোপিয়ানদের সাথে কথা হচ্ছিল যে না, তারা যে টাইম ফ্রেমে চায় 1.5 থেকে 2 মাস, সেরকম একটা ব্ল্যাঙ্কেট সুযোগ আছে কিনা। তো সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি যে তারা বারবার বলছে যে আমাদের ওইরকম কোনো সুযোগ নেই, তোমরা তোমাদের মতো অপারেশনগুলো চালাতে পারো, কিন্তু একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়ে ইলেকশনটা মনিটর করতে হবে, 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে, যতটা জেনেছি বরাবরই কিন্তু ইউরোপিয়ানরাই অনেক লম্বা সময় ধরে এবং বড় পরিসরে সদস্যদের পাঠিয়ে থাকে কোনো একটা দেশে। বাংলাদেশের ক্ষেত্রে এবার সেটা ঘটছে। এর পাশাপাশি যেটা দেখেছেন, গত সপ্তাহের মাঝামাঝি আইআরআই একটা রিপোর্ট একটা সমীক্ষা প্রকাশ করেছে প্রাক নির্বাচনী পর্যবেক্ষণে। তো তারাও বলছে তারা ক্লোজার টু দ্য ইলেকশন ডেট, আইআরআই এবং এনডিআই মিলে। একসময় বাংলাদেশে আইআরআই এনডিআই দুটি ইনস্টিটিউশনের অফিস ছিল, পরে তারা গুটিয়ে নিয়ে যায়, শ্রীলঙ্কা থেকে অপারেট করতো। তো এবার যারা আইআরআই এনডিআই হয়ে এখানে মনিটর করতে আসবে, তারা শুধু নির্বাচন পর্যবেক্ষক নয়, অতীতে মার্কিন প্রশাসনের দায়িত্ব ছিলেন এমন ব্যক্তিবর্গ, সিনেট কংগ্রেসের সদস্য। তো সেই হিসেবে আমেরিকা থেকে যে ডেলিগেশনটা ইলেকশন অবজারভেশন বা মনিটরিংয়ে আসবে, সেটিকে বেশ হাই পাওয়ার একটা ডেলিগেশনে বলা চলে। গত সপ্তাহের শুরুতে বোধহয় একবার পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল যে ভারত থেকে কেউ পর্যবেক্ষণ করতে আসবে কিনা।
তো ওনার স্পষ্ট উত্তর ছিল যে নির্বাচনের পর্যবেক্ষক দল পাঠানোর ক্ষেত্রে কোনো দেশ বা কোনো জোট এরকম কোনো বিধিনিষেধ এখন পর্যন্ত নেই। আমাদের যে নিয়ম কানুন এবং আমাদের যে বিধি সেটি ফলো করে যে বা যারা পাঠায় বাংলাদেশ সবাইকে এখানে স্বাগত জানাবে। ওয়েল, সবই তো গেল একটা কি পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচন হবে সেটা অবশ্য এখনো খোলাসা হয়নি তফসিল, এবং আমি মনে করি তফসিল এবং তফসিলের দিনক্ষণ এবং সেটির উপরে অনেক কিছু নির্ভর করে। কিন্তু এবারে নির্বাচনে আমাকে যদি বলেন গুণগত একটা পার্থক্য হচ্ছে কি, যেটা আমি আপনি বুঝি অতীতে কখনো বাংলাদেশের ইতিহাসে ঘটেনি, যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। তো গণভোটে লোকজনকে মোটিভেট করা বা লোকজনকে মধ্যে সচেতনতা তৈরি করে, তো সেই জায়গাতে এক ধরনের একটা চ্যালেঞ্জ কিন্তু অনেকে এখনো দেখছেন যে একই দিনে দুটা নির্বাচন করা এবং সেটি সময় কতটা লাগবে, কি লাগবে, এ নিয়ে কথাবার্তা আছে। না, সেটাই, সেই দিক থেকে বিবেচনা করলেন এবারে নির্বাচন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা চ্যালেঞ্জের বটে। হ্যাঁ, আমি তো বড় ধরনের চ্যালেঞ্জ আছে। বড় ধরনের চ্যালেঞ্জ মানে একই দিনে আপনি সংসদের নির্বাচন করছেন, আবার গণভোটের নির্বাচন করছেন। তো এই যে গণভোটে কি ইস্যুতে নির্বাচন করবেন, ধরেন সংসদ নির্বাচন, প্রার্থী আছে, মার্কা আছে, এটা সাধারণ ভোটারের জন্য খুব সহজ, কোনো জটিলতা নেই। কিন্তু যে ইস্যুগুলো নিয়ে তো আপনি গণভোট করবেন, মানুষকে সংবেদনশীল করা, তাকে উৎসাহী করে তোলা, সে জায়গায় কিন্তু একটা চ্যালেঞ্জ আছে। আর চ্যালেঞ্জ যদি বলেন, বা আমি বলবো যে একেবারে অভূতপূর্ব, সেটা হচ্ছে আমাদের এখানে 8-এর পরে মোটামুটি বাকি নির্বাচন সবগুলো ফ্লট, 14, 18, 24। তো সেক্ষেত্রে গত 15-16 বছরের আমরা যে ভোটের যে একটা স্ট্যাটিস্টিক্যালি হিসাব নিকাশ করতাম, গত 16 বছরে কিন্তু নতুন ভোটার যুক্ত হতে এবং তরুণ ভোটার, ফর দ্য ফার্স্ট টাইম ভোটার, তরুণ এবং ফর দ্য ফার্স্ট টাইম এই জন্যই বলছি, 14তে তো যারা ভোটার হয়েছেন ভোট দেওয়ার সুযোগ পান নাই, 18তে মোরলেস সেভাবে তারা বঞ্চিত হয়েছেন রাতের ভোটের কারণে, আর 24-এ তো বলাই বাহুল্য আমি এবং ডামি নির্বাচন হয়েছে। তাহলে একদিকে হচ্ছে প্রথমবারের মতো ভোটার, আর প্রথমবারের মতো ভোটাধিকার চর্চা করবেন, আরেকদিকে হচ্ছে নতুন ভোটার যারা হয়তো প্রথমবারের মতো এবার ভোট দিতে পারবেন, যারা অপেক্ষায় আছেন। তো সব মিলিয়ে এটাও কিন্তু এই সংখ্যাটা, এই পরিসংখ্যানটা ভোটের হিসাব নিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো সেই জায়গাতে দেখার হচ্ছে আপনি যেটা বলছিলেন যে নির্বাচনের তফসিল ঘোষণা করা, কোন প্রক্রিয়া হবে, কিভাবে হবে, এবং সেখানে মানুষ কতটা উৎসাহিত হয় তার মত প্রকাশের জন্য, সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। তো কাজে চ্যালেঞ্জ, সে ভোটকে সামনে রেখে চ্যালেঞ্জ কিন্তু কোনো অংশে কম না, অনেক বড় চ্যালেঞ্জিং, অনেক বড় চ্যালেঞ্জিং। এক পক্ষ তো নেই, এক পক্ষ নেই, দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। কিন্তু বাকি যারা আছে সেটি কিন্তু নতুন একটা মাত্রা তৈরি করেছে রাজনীতিতে। তো সেই জায়গায় মিলিয়ে যে এবারে নির্বাচনকে আগের কোনো নির্বাচনের সঙ্গে তুলনার সুযোগ নেই, না সংখ্যায় গুণগত মানে। এবং ওই সংখ্যা ধরে আপনি যদি মেলাতে চান, আমি কেন 8-এর কথা বলছি, সেই হিসাবটা কিন্তু মিলবে না। তো সেটাও বোধহয় আমাদের সবাইকে বিবেচনায় রাখা উচিত। না, তা তো অবশ্যই, নাহলে তো আপনার হিসাব মিলবে না। আর তারপরে সরকারের একটা বড় ভূমিকা আছে। হ্যাঁ, আমি তো বলছি চ্যালেঞ্জটা সবার। আরেকদিন বোধহয় আপনার সাথে একটা আলোচনায় বলেছিলাম যে নির্বাচন কমিশনের যেমন দায়িত্ব আছে, সরকারের ভূমিকা আছে, দায়িত্ব আছে, এবং সেই সঙ্গে আছে পলিটিক্যাল পার্টিগুলো। তারা যদি তাদের রোলটা ঠিকমতো প্লে না করে, এখন যেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও এর সঙ্গে যুক্ত আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই যুক্ত আছে। রিপোর্ট হচ্ছে যে যে সমস্ত অস্ত্র লুট হয়েছিল, হ্যাঁ, অস্ত্র লুট, উদ্ধার করা যায় না, সেটা বলছিলেন আপনি। একটি কাগজে একটা খবরের শিরোনাম পড়ছিলেন, 42,000 ভোট কেন্দ্র, এর মধ্যে 8,000 হচ্ছে ঝুঁকিপূর্ণ বা প্রবলেমেটিক বা এখানে শান্তিপূর্ণ হবে কিনা সেটা সন্দেহ আছে। আরেকটা চ্যালেঞ্জের কথা না বললেই নয়, আপনার নিশ্চয় মনে আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনার বুথের সংখ্যা বাড়িয়ে দিবে, বা যে মক ভোটিংয়ের যে ট্রায়ালটা। কাজে যে চ্যালেঞ্জগুলো আছে এবং সেই চ্যালেঞ্জগুলোকে আত্মস্থ করে নিয়ে, যেমন আমি কেন বুথের সংখ্যা বাড়ানোর কথা বলছি, ধরেন আপনি বলে দিলেন 42,000 ভোট কেন্দ্র, বুথের সংখ্যা বাড়াবেন। এখন আপনি যে ঢালাও বলছেন বুথের সংখ্যা বাড়াবেন,
সেই লজিস্টিক্স আপনার আছে কিনা, বা সেই অবকাঠামো আছে কিনা যে বুথের সংখ্যা 2 আছে সেটা 4 করবেন। তো সেটা যদি আপনি বিবেচনা না নিয়ে ঢালাও একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন এবং মাঠ পর্যায়ে গিয়ে দেখলেন সেই সংখ্যা বাড়ানোর মতো সক্ষমতা আপনার নাই, তাহলে আপনি কিভাবে সামাল দিবেন? তার মানে হচ্ছে এখানে মানে আপনার থিওরি এবং থিওরিটাকে অ্যাপ্লাই করার মধ্যে একটা তফাৎ আছে। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে কিছু কিছু চ্যালেঞ্জ এখনও আছে, যে পরিস্থিতিটাকে আত্মস্থ করা এবং সেটাকে বুঝে সঠিক পদক্ষেপটা নেওয়া। শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ মুতবে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।